আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা। কবিগুরু উচ্চারণ করেছিলেন। আজকের বিষয়টা এটার সঙ্গে অনেকটাই রিলেটেড, অনেকটাই সম্পর্কিত। এই কারণে বলছে আজকের তক্ক যুক্তি গপ্পের বিষয়টা খুব প্রাসঙ্গিক, এবং আমরা সবাই এই জিনিসটা জানতে খুব ইচ্ছুক থাকি যে যে কোনো নির্বাচন আসলে যে কোনো দল বা বিভিন্ন দল কি তাদের টার্গেট রাখে বা কোন জিনিসটাকে উদ্দেশ্য করে তারা সেই নির্বাচনটাকে লড়বে, কোন মূল বিষয়টাকে তারা হাতিয়ার করবে। আজকের বিষয়টাও ঠিক তাই। লোকসভা নির্বাচন একেবারেই আসন্ন। সেখানে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, বিএসপি বলুন, যারাই রয়েছেন সবাই কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং সবাই কিন্তু জোর কদমে প্রস্তুতি চালিয়ে দিয়েছে কিভাবে লোকসভা নির্বাচনে কেন্দ্রে আসা যায়। কে আসবে? সবার মনে এখন প্রশ্ন, কে আসবে? কংগ্রেস নাকি মহাজোট? কংগ্রেস মহাজোট নিয়ে কেন্দ্রে বসতে যাচ্ছে, নাকি 2019-এ আবারও মোদির প্রত্যাবর্তন হবে, মোদি ঝড়ে আবারও সবাই উড়ে যাবে? সবার মুখে এখন একটাই আলোচনা, গলিতে গলিতে বলুন, বিভিন্ন টিভি প্রোগ্রাম বলুন বা বিভিন্ন আলোচনা সভা বলুন, সবাই একটাই আলোচনা, সেটা হচ্ছে কে আসবে এবং এই লোকসভা নির্বাচনের মূল ইস্যু কি হবে। আজকের তক্কযুক্তি গপ্প হয় গপ্প নয়, সত্যি কথা বিচার করবে আমজনতা। আজকের এই অনুষ্ঠানে আমাদের মূল বিষয় হচ্ছে গিয়ে আগামী লোকসভা নির্বাচনের মূল ইস্যু কি হবে। আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে আগে পরিচয় করে নিচ্ছি। কংগ্রেস থেকে রয়েছে তপন দত্ত, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে বিজেপি থেকে প্রসেনজিৎ বিশ্বাস, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমি প্রথম প্রশ্নটা তপন বাবুর জন্যই রাখবো, যে আমি একদম সরাসরি আজকের যে আলোচনার বিষয় সেটাকে আপনার কাছে প্রশ্ন হিসেবে রাখছি, যে মূল কি ইস্যু হতে পারে কংগ্রেসের তরফ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে। ধন্যবাদ আপনাকে। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে মূল ইস্যুগুলি থাকবে তার মধ্যে এক নম্বর আপনার রোজগার, দ্বিতীয়ত আপনার কৃষক ঋণ থেকে শুরু করে তাদের উৎপাদনের ফসল সহায়ক মূল্যে কেনাটা এবং কৃষককে আরো কিভাবে উন্নত করা যায় সেই দিকটা। আর থাকবে গণতন্ত্রের পুনরুদ্ধার। আচ্ছা, কারণ গণতন্ত্র গত 4.5 বছরে ভারতবর্ষে গণতন্ত্র বলতে কিছুই নেই। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি এই 4.5 বছরে যে বিভিন্ন যে স্বশাসিত যে সংস্থাগুলি সেইগুলির উপর বারবার হস্তক্ষেপ করা হয়েছে। তার থেকে রেহাই পায়নি আপনার রিজার্ভ ব্যাংক, সিবিআই, ইভেন আপনার সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টও কিন্তু রেহাই পায়নি। যার ফলে 2018-তে আপনার সুপ্রিম কোর্টের 4 জন বিচারপতি প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিল যে গণতন্ত্র এখানে নেই, কাজে গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে তাদের প্রেস কনফারেন্স। এটাই হবে আমাদের, এই 3টা বিষয় আমাদের মূল থাকবে। তাছাড়া থাকবে যে যিনি 2014-এর নির্বাচনের আগে বলেছিল যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু আমরা দেখলাম যে 4.5 বছরে আপনার প্রায় 77,000 কোটি টাকা নিয়ে মানে ব্যাগ ঘোটালা হয়েছে। তার মধ্যে নীরব মোদি, আপনার মেহুল চোকসি, হ্যাঁ, বিজয় মালিয়া, তারা আছে। কাজেই আমাদের যে চৌকিদার যিনি বলেছিলেন যে আমাকে চৌকিদার, আমি কাউকে খেতে দেব না, দুর্নীতি হতে দেব না। ইভেন উনি বলেছিলেন যে পার্লামেন্টে এবং বিধানসভায় যে সমস্ত সাংসদ বা বিধায়করা দুর্নীতির সঙ্গে জড়িত বা তাদের বিরুদ্ধে যে মামলা যদি থেকে থাকে
সেই মামলাগুলি নিষ্পত্তি আমি করে দেব। হ্যাঁ, তাদের বিরুদ্ধে বিচার হবে, সুপ্রিম কোর্টের নিগরানিতে এই বিচার ব্যবস্থা করা হবে। কিন্তু 4.5 বছর হয়ে গেল, আমরা কিন্তু একটা কেসও দেখতে পাইনি যে কোনো ধরনের মামলা, এই ধরনের মানে সাংসদ বা বিধায়কদের মামলার বিচার হতে। কাজে সব দিক থেকেই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। 15 লক্ষ টাকা প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে যুবকদেরকে, আপনার দাউদ ইব্রাহিমকে পাকিস্তান থেকে তুলে নিয়ে আসা হবে, এরকম নানান কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, যেই প্রতিশ্রুতির শেষ নেই। মানে সমস্ত কিছু বলা হয়েছিল। পরবর্তী সময়ে দেখা গেল যে বেকারদের রোজগার নেই, সারা দেশব্যাপী শুধুমাত্র হাহাকার। বেকারদের মধ্যে রোজগার বলতে তাদের কিছুই নেই, 2 কোটি চাকরির কোনো খবর নেই, এবং চাকরির যে ডাটা, সরকারি যে তথ্য থাকা কথা, সে তথ্যই নেই যে এখন অবধি কত চাকরি হয়েছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলির উপর আমরা মানুষের সামনে এই বিষয়গুলি নিয়ে যাব। কারণ উনি কি বলেছিল, আমাদের কিছু বলতে হবে না, ওনার প্রতিশ্রুতিগুলি তুলব 2014 আর 2018 অবধি, আর 2018 অবধি কি হয়েছে সেইগুলি আমরা, এই পার্থক্যটা আমরা দেখিয়ে দেব। একটা প্রশ্ন রাখবো, কৃষকদের কথা আপনি বলছিলেন যে কৃষকদেরকে সামনে রাখা হবে। যদি কৃষকদেরকে সামনে রাখা হয়, তাহলে গত যে বাজেটটা গেল সেখানে দেখা গেল যে বিজেপি যে সরকার, তারা যে বাজেটটি ঘোষণা করলো, তাদের সর্বশেষ বাজেট, সেখানে কিন্তু কৃষকদের জন্য 6,000 টাকা করে সেখানে রাখা হয়েছে, এবং তাদের জন্য পুরো কৃষক যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, সেখানে 55,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানেও অনেক কৃষকরা এখন অনেকটাই খুব খুশি বলা হচ্ছে, যে কৃষকরাও খুব সেখানে তুষ্ট মনে হচ্ছে। 6,000 টাকা করে করা হয়েছে, মানে বছরে আপনার 6,000 টাকা দেবে। এই বাজেটে দেখিয়েছে যে এটা 2018 জানুয়ারি মাস থেকে এটা 3টা ইনস্টলমেন্টে দেবে, 3টা ইনস্টলমেন্টে 2,000 টাকা করে দেবে। অলরেডি একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে, এবং এটা নিয়ে বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্টগুলি খুবই ব্যস্ত 2,000 করে দেওয়ার জন্য। এখন এই 2,000 টাকাটা, এই 6,000 টাকাটাকে আপনি যদি ডিভাইড করেন, যদি আমরা একটা কৃষকের পরিবারে 5 জন মেম্বার ধরি, সেই 5 জন মেম্বারকে, এবার আপনি 5 জন মেম্বারকে 5 দিয়ে ভাগ করুন 6,000-কে, কত আসে দেখুন। তারপর আপনি এটাকে মাসে নিয়ে আসুন, দেখুন কত টাকা পড়ে, এটা সবটাই ইলেকশন স্ট্যান্ড, ক্যাশ টাকা দেওয়াটা। আমরা চাই কৃষকদের যে 2,000 টাকা পেয়েছে এই মোদিজির আমলে, পাক কৃষকরা, গরিব মানুষ। কিন্তু কংগ্রেস যে কমিটমেন্ট করেছিল রাজস্থান, ছত্তিশগড়ে, কংগ্রেস যে কমিটমেন্টটা করেছিল যে আপনার কৃষি ঋণ মকুব করবে 10 দিনের মধ্যে, এসে কিন্তু 2 দিনের মধ্যে মকুব করে দিয়েছে। কাজে কৃষকের বিষয়ে কংগ্রেস যে কাজটা বিগত দিনেও করে এসছে, সেটা মোদিজির করেনি। কারণ মোদিজির 2014 নির্বাচনের আগে বলেছিল 2006 সালে যে MS স্বামীনাথন যে আপনার ন্যাশনাল ফার্মার স্কিম একটা ছিল প্রজেক্ট, এই মানে কিভাবে MSP দেওয়া, কৃষকদের কিভাবে উন্নত করা যায়, তাদের কি কি ফেসিলিটি দেওয়া যায়, সেটা কার্যকরী করবে বলেছিল। কিন্তু 2014 নির্বাচনের পর ক্ষমতায় এসে আর সেটাকে কার্যকর করেনি। উল্টো আপনার যিনি অর্থমন্ত্রী অরুণ জেটলি পার্লামেন্টে বলেছে MS স্বামীনাথনের যে রিপোর্ট, সেই রিপোর্টটা বাদ দিয়ে আপনার মধ্যপ্রদেশের যে চিফ মিনিস্টার ছিল শিবরাজ সিং চৌহান, উনি কৃষকের জন্য কি করেছে সেটা দেখুন। তো উনি কৃষকের জন্য কি করেছে সেটার রেজাল্ট কিন্তু এই ইলেকশনে পেয়ে গেছে। একেবারে আমি
প্রসেনজিৎ বাবুর কাছে আসবো, যেখানে তপন বাবু বলছেন যে কৃষি নিয়ে সেখানে কথা বলা হবে, তারপর বলা হবে রোজগার নিয়ে, গণতন্ত্রের পুনরুদ্ধার নিয়ে কথা বলা হবে, এই বিষয়গুলোকে ইস্যু রাখা হবে। আমি কৃষিটা নিয়ে আবার বলছি, যেটাকে বলা হচ্ছিল এবারের বাজেটে যে কৃষকদের নিয়ে ভাবনা চিন্তা, সেটাকে বলা হচ্ছিল যে কৃষিতে জনমোহিনী কেন্দ্র, অর্থাৎ জনমোহিনী একটা চিন্তা ভাবনা করেছিল কেন্দ্র সরকার। সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের এই ধরনের ইস্যু যে কৃষক বা রোজগার, এই ইস্যুগুলো কতটা কার্যকরী হতে পারে বা কতটা এফেক্ট করবে ভোট ব্যাংকে? ধন্যবাদ। আপনার এই কথার মধ্যে আমি একটু পরে আসছি। আমি যেটা আমরা আজকে আলোচনার যেটা বিষয়বস্তু রয়েছে, যে আগামী ইলেকশনে আমরা কি ইস্যুগুলো নিয়ে জনগণের কাছে যাব, সেটা নিয়ে আমি আগে একটু আলোচনা করতে চাই। তো আমাদের মেইন হচ্ছে গিয়ে, দেখুন 2014 সনে আমাদের নরেন্দ্র মোদী সরকার যখন এলো, বিজেপি পাওয়ারে এলো, আমাদের মেইন পয়েন্ট ছিল উন্নয়ন, ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট যা হয়েছে, এটা তো ওরা এইগুলো নিয়ে কোনো কথা কংগ্রেস কিছুই বলতে পারবে না, বলার নেইও। তো সেটা আমরা যতটুকু এগিয়ে এসছি, মানে আমাদের ভারত 2014-এর আগে যে জায়গায় ছিল, এখন যে জায়গায় এসছে, আমরা এটাকে আগামী ইলেকশনটাতে এটাকে আরও কনসলিডেট করব এবং আমরা ভারতকে মানে আগামী দিনে আরও উন্নয়নে, মানে এটা ফাইনালি এটা একটা ডেভেলপড ওয়ার্ল্ড, ডেভেলপড নেশন, এই জায়গাতে আমরা নিয়ে যাব এবং তাই জন্য যা করতে হয় আমরা সবই করব। কংগ্রেস যখন বলে ওইগুলো, ওরা যখন এখানে এসে বলছে যে বিজেপি পাওয়ারে আছে তাই জন্যে গণতন্ত্র নেই, এই কথাটা আমার মনে হয় কংগ্রেসের মুখে শোভা পায় না। শোভা পায় না এই জন্যে যে এরাই তো গণতন্ত্রকে গলা টিপে ধরেছিল। 1975-এ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে ইন্দিরা গান্ধী সরকার। উনি চাইছিলেন যে উনি মানেই ভারতবর্ষ, উনার যদি ব্যক্তিগত চেয়ারের উপরে আক্রমণ হচ্ছে, উনি পুরো দেশ জুড়ে উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিলেন। তো তখন তো গণতন্ত্রকে একদম গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছিল। সবাই, যত অপোজিশন পার্টি সবাই ছিল, সবাই জেলে পড়ে গেছিল। তা এখন এইসব কথা যখন এনারা বলেন, মানে এগুলো আমার মনে হয় দেশের জনগণ সবই জানেন, সবই বোঝেন, অত্যন্ত শিক্ষিত মানুষ, উইজডম প্রচুর আছে। আমার মনে হয় এইসব কথার কোনো মানে নেই। আমাদের যেটা মেইন এজেন্ডা, মেইন প্ল্যাঙ্ক হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা আমাদের দেশটাকে, দেখুন বাংলায় একটা কথা আছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আবার শ্রেষ্ঠ আসন লবে। সেই আবার জায়গাটাকে আমি জোর দিচ্ছি। আমরা আবার আমাদের ভারতবর্ষে, আমরা একটা অবস্থা এমন এসেছিল যে আমাদের দেশের বোধহয় আর কিছু হবে না, কোনো কিছুই হবে না। কারাপশন, প্রচণ্ডভাবে কারাপশন ছিল পাবলিক লাইফে, এবং কোনো কাজ টাকা পয়সা না দিলে পরে আপনার যেটা পাওনা সরকার থেকে আপনি পাওয়ার অধিকারী, সেটা পেতে গেলেও আপনাকে ব্যক্তিগত কিছু টাকা পয়সা দিতে হতো। এই ধরনের একটা সিচুয়েশন ছিল অ্যাট এভরি ওয়াক অফ লাইফ। পুরো সমাজ জীবনটা ছেয়ে গেছিলো। সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি, আরও বেরিয়ে আসবো। এবং উন্নয়ন নিয়ে কথা বলতে গেলে দেখুন, আপনি নিজেও জানেন আমরা কোথায় ছিলাম, এখন কোথায় এসেছি। প্রতিটি এভরি ওয়াক, যেটা প্রতিটি আমাদের সমাজ জীবনে প্রতিটি জায়গাতে উন্নয়ন হচ্ছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি, এই শব্দটা নতুন এসছে। আপনারা সবাই জানেন, আপনি এটা বলুন, এই যে ঘাপলা কত হতো আপনার এই গ্যাস সিলিন্ডার নিয়ে, কত ঘাপলা হতো। তারপরে আপনার এই যে 2G স্ক্যাম, যত রকমের স্ক্যাম আছে, প্রতিদিন একটা না একটা আমরা কোনো না কোনো স্ক্যাম শুনতাম ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। নতুন চলছে আপনার এখন দেখুন অগাস্টা ওয়েস্টল্যান্ড কেস, ভিভিআইপি চপার। দেশের প্লেন নেই, যুদ্ধ করার প্লেন নেই, ওরা চপার কোনটা কিনবে, কোন ভিআইপি সেই চপার চলবে, এইটা নিয়ে ওদের প্রায়োরিটি হয়ে যাচ্ছে। তো এইগুলো তো দেখুন, এগুলো প্রতিটি কথা আপনি যখন আজকে বলছেন, কংগ্রেস বলছে খুব ভালো কথা, এগুলো গণতন্ত্র আছে বলেই তো বলছে ওরা কথাগুলো। ওরা যে বলছে গণতন্ত্র নেই, গণতন্ত্র আছে বলেই তো এই কথাটা বলতে পারছেন এনারা যে গণতন্ত্র নেই। এবং গণতন্ত্রের কথা উনি কোথায় বলছেন? ওনারা বলছেন কোথায়? রিজার্ভ ব্যাংক, তারপরে আপনার সুপ্রিম কোর্ট, এই দুটো ইনস্টিটিউশনের কথা বলছেন। এখন কথাটা হচ্ছে এইগুলো তো ভারতের ভেতরে, এগুলো তো ইনস্টিটিউশন অফ দ্য গভর্নমেন্ট। রিজার্ভ ব্যাংক কি আলাদা কেউ নাকি? আমরা তো দেখুন, রাজনৈতিক পার্টি যেটা পাওয়ারে আছে সে হচ্ছে জবাবদিহি করতে হবে গভর্নমেন্টের কাছে, মানুষ পাবলিকের কাছে, পার্লামেন্টে জবাব দিতে হবে। এখন আপনি কি মনে করবেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এমনভাবে কাজ করবে যে সে জবাবদিহি করার জন্য কোথাও দায়ী থাকবে না? এ তো হতে পারে না। সে তো ভারতের একটা অঙ্গের, ইট ইজ এন ইনস্টিটিউশন অফ দ্য গভর্নমেন্ট। তো সে কি করে নিজের থেকে ও কি বলবে যে না আমি ইন্ডিপেন্ডেন্ট? এটা কি হতে পারে? তো এইগুলো কথার কোনো এইগুলো কথার এ নেই, কোনো কিছু ইস্যু পায় না বলে এইসব কথা বলছেন। সুপ্রিম কোর্টের ইন্টারেস্টিং জিনিসটা দেখুন, সুপ্রিম কোর্টের কজন জাজ, 4 জন জাজ হঠাৎ করে কি বললেন যে আমাদের কোর্টে কেস দেওয়া হচ্ছে না, এবং আমরা সিনিয়র, আমরা কেস পাচ্ছি না, জুনিয়ররা পাচ্ছে। তো পাচ্ছে তো কেউ না কেউ। তো ওরা 4 জন, এটা এখন ওরা পরে নিজেরা হয়তো বা ধীরে ধীরে স্বীকার করে নেবেন। আমার এইগুলো কথা বলা মানায় না। এখন যারা বিচার করবেন, যাদের উপরে আমাদের অগাধ বিশ্বাস, ওনারাই যদি নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেন এবং এসে প্রেসের সামনে এসে বলেন যে আমরা আমাদের কাজকর্ম ঠিকমতো হচ্ছে না, এর চেয়ে লজ্জাজনক তো কিছু হতে পারে না।
তা আমার মনে হয় এইগুলো নিয়ে কথাবার্তা বেশি বলার কিছু নেই। দেশের জনগণ সবাই জানেন, সবাই দেখছেন, উন্নয়নেই আমাদের মেইন। উন্নয়ন আমরা আরও ভারতকে এমন জায়গায় নিয়ে যাব। দেখুন এখন যেটা বলছে, এই যে আমি সার্জিক্যাল স্ট্রাইকের কথাগুলোতেও বলতে চাইছি, যে ভারতে এর আগে আরও 2-4টে ঘটনা এরকম পাকিস্তান করে চলেছে, নতুন কিছু নয়। গত 40 বছর ধরে পাকিস্তান আমাদেরকে খোঁচাচ্ছে। একটা বিরাট রাষ্ট্র, প্রতিবারই আমরা ওকে চেষ্টা করছি যে না, তুমি আমাদেরকে এরকম করবে না, তোমাদেরকে এগেনস্টে আমরা খুব স্ট্রংলি ওয়ার্ড ইউজ করছি, অত্যন্ত নিন্দা করছি। এইসব করে এতদিন গেছে। আপনি বম্বেতে যে হোটেলে, তাজমহল হোটেলে যে আক্রমণটা হয়েছিল, এটা কিন্তু কোনো পুলিশ ফোর্সের ওপরে হয়নি, ওটা জনগণের উপরে আক্রমণ হয়েছিল। এবং তখন সবাই আক্রোশ ছিল সবার মনে যে না, একটা কিছু ভারত করা উচিত। এবং এই যে আজকে এই আক্রোশটার যে বদলা নেওয়া হয়েছে, হয়তো আরও হবে আগামী। গতকালকে এয়ারফোর্স চিফ বলেছেন, এয়ার চিফ মার্শাল মিস্টার ধানোয়া, যে না, এটা জারি আছে, আরও হবে। তো আমার মনে হয় এই যে জায়গাটা এসছে, যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আমার মনে হয় আমরা সেই দিকে এগোচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টি যে রাস্তায় চলছে, সব কিছু মিলিয়ে ফাইনালি ইট ইজ মুভিং ইন এ ভেরি পজিটিভ ডাইরেকশন। এবং আমরা আবার অনেক সুযোগ আরও দিতে হবে। আমাদের কদিন আগে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার বলেছিলেন, মিস্টার ফাডনাভিস, যে আগামী 2টো টার্ম পার্লামেন্টের যে প্রাইম মিনিস্টার যে চেয়ার আছে, এটা বুক করা আছে ফর মিস্টার মোদি। তো আমরা ওইভাবেই কাজ করব, এইভাবেই আমাদের পার্টি এগিয়ে নিয়ে যাবে দেশের জনগণকে সাথে নিয়ে, যাতে সত্যি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটি পেতে পারে। আমার মনে হয় এইটুকুন কথায় আমি এখন থামছি। আমি আপনার সঙ্গে আরও আলোচনা করব যে ইস্যুগুলোর কথা বলছেন। আচ্ছা, আর যে আমার বাকি রয়ে গেছে যে কথাটা, সেটা হচ্ছে আপনি যে কৃষকের কথা, কৃষকের কথা আজকে ওরা 70 বছর পরে, ভারতবর্ষ 1947-এ স্বাধীন হওয়ার পর থেকে আজকে এসে কৃষকদের কথা কংগ্রেস বলতে চাইছে বিকজ দে আর ফোর্স নাও। ওদের কাছে আর কিছু নেই। এই 6,000 টাকা কিন্তু ওকে ওর জীবনযাপন করার জন্য দেওয়া হচ্ছে না। 6,000 টাকাটা কেন দেওয়া হচ্ছে? ওর যে মিসিং লিঙ্কগুলো আছে, 2,000 টাকা যে কত টাকা একটা কৃষকের পক্ষে, আমার মনে হয় কংগ্রেসের আমার বন্ধুরা এগুলো ওরা বুঝতেই পারবে না যে তার এটা অ্যাকচুয়ালি মিসিং লিঙ্ক ফর কি। ধরুন ওর বীজ চাই, অল্পটুকুন সার চাই, ধরুন প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যাল চাই, এইগুলো কেনাকাটা করার জন্যে 3টা ইনস্টলমেন্টে 6,000 টাকা দেওয়া হবে। এবং এই 6,000 টাকা কোনো কৃষকের থেকে কোনোদিন শুনেছেন কোনো কৃষক বলেছে না এই টাকা আমার হবে না? এটা তো ওকে আমরা ওর যেটা উনি বললেন মিনিমাম সাপোর্ট প্রাইস, ওইটার জন্য দিচ্ছি না তো, এটা দিচ্ছি অনলি টু সাপোর্ট হিম ফর ওই ছোটোখাটো কেনাকাটার জন্য করতে পারেন, তাই জন্য করা হচ্ছে। এবং আপনি টাকার অঙ্কটা দেখুন, কত বড় টাকার অঙ্ক ওখানে রাখা আছে। এবং এই তখনই আমার মনে পড়ে OROP-র কথা, 1 rank 1 pension, আর্মির জন্য যেটা ছিল, এটা বোধহয় এটা 1947 থেকেই চলছিল। এবং এরা গত বাজেটে যখন মিস্টার চিদাম্বরম ছিলেন ফিনান্স মিনিস্টার, OROP লাগু করা হবে এই কথা বলে বাজেটে টাকা রেখেছিলেন কত? অনলি 500 crores। পিটিএন্স, এটা জাস্ট পিটেন্স। আর এখন এই টাকা খরচ হতে হতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন আপনি? 45,000 কোটি টাকা। 500 কোটি টাকা, 45,000 কোটি টাকা। তো আপনি আমাদের দেশ, যারা দেশকে রক্ষা করে দেশকে পাহারা দেয়, ওদেরকে আপনারা পাত্তাই দেবেন না। আমরা মনে করবো যে না, আমরা আলাপ আলোচনা করে চলে যাব। এই যে আজকে বাইসন যে প্লেনটা, এই যে MiG-21 বাইসন যেটা বলা হচ্ছে, এটা নিয়ে একটা 2nd জেনারেশন প্লেন। এই প্লেন নিয়ে এটাকে আরেকজন আমার এক বন্ধু তুলনা করছিলেন যে একটা মারুতি গাড়ি নিয়ে আপনি এর সঙ্গে রোলস রয়েসের সঙ্গে টক্কর করতে যাচ্ছেন। এরকম একটা এক্সাম্পল দিলে হয়তো ওরা বুঝতে পারবে। তা আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলার আগে কংগ্রেসের উচিত নিজেদের ইন্ট্রোস্পেকশন করা, ওরা কি করে এসছে এতদিন, সেইগুলো নিয়ে ওদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা, নিজেদেরকে শুধরানো। স্ক্যাম একটা ওদের গায়ের মধ্যে লেভেল হিসেবে লেগে গেছিলো। এইগুলোর থেকে আমরা বেরিয়ে এসেছি। আপনি দেখুন এই 5 বছরের কথাটা আমি উল্টো করে বলি, নেগেটিভ বলবো না। ওরা একটা কথা কেউ বলতে পারেনি কোনোদিন যে হ্যাঁ এই বিজেপির আমলে এই ধরনের একটা স্ক্যাম হয়েছে। অথচ আপনি উল্টো করে দেখুন, আপনি যদি কংগ্রেস রেজিমটা দেখুন, ইট স্টার্টেড উইথ স্ক্যাম। আপনি 1947-এর কথা আমি আপনাকে একটু মনে করিয়ে দিই। তখন মিস্টার ছিলেন VK কৃষ্ণা মেনন ছিলেন ডিফেন্স মিনিস্টার। প্রথম ইন্ডিয়া গভর্নমেন্ট প্রথম যে অর্ডার প্লেস করেছিল, উইলিস জিপ কেনা হবে 100টা, এবং ফাইনালি জানেন আপনি 55টা উইলিস জিপ এসেছিল, বাকি জিপ আসেনি। এটা কিন্তু ইজ অন রেকর্ড। বাকি জিপ আসেনি, ওটা খেয়ে গেছে। বাকি টাকাগুলো যে খেয়ে ফেলেছে, তাই জন্য ওই 45টা গাড়ি আর কোনোদিনই এতে আসেনি, ইন্ডিয়াতে আর আসেনি। এই দিয়ে শুরু, ওদের যাত্রা শুরু হয়েছে। এবং ঠিক আছে, ওনাদের কথা বলবেন, জনগণ দেখবে সবই, কি কে ভালো বলছে, কে দেশের জন্য অ্যাকচুয়ালি কাজ করছে, মানুষের উপকারে আসছে, সেইগুলো কথা ওরা দেখবেন।
এবং আমার মনে হয় এইসব কথার কোনো মানে নেই যে গণতন্ত্র নেই, এই কথা তো ওরা বলতেই পারে না, মানে এই কথা বলার ওদের অধিকারই নেই। আমার মনে হয় এটা ঠিক আছে। উন্নয়নের কথা ওরা বলছে, এটা ইন্ডিভিজুয়ালি বলছেন এনারা। আমি সামগ্রিকভাবে বলবো যে উন্নয়ন করার জন্য যা দরকার, মানুষকে এগিয়ে নেওয়ার জন্যে আমাকে একটা পাওয়ার হাউস হতে হবে। দেখুন, ব্রিটিশ যখন ইন্ডিয়াতে এসেছিল, কেন এসেছিল? কোনো গরিব দেশে তো যায় না। আপনি যখন কলোনি বানাতে আসছেন, কোথায় আসবেন? যে জায়গাটাতে সোনার পায়রা, ওখানে সোনার ডিম পাড়ছে, সেখানেই তো যাবেন। তো সেই পাওয়ার হাউসটাকে আমরা আবার ইন্ডিয়াকে আবার সেই পাওয়ার হাউসের জায়গাতে নিয়ে যাব, এবং তাই জন্য যা করতে হবে আমরা সব করবো। আমি তপন বাবুর কাছে আসবো। আপনারা বলছিলেন যে ওই দাউদ ইব্রাহিমের কথা, সন্ত্রাসবাদের কথা, আপনারাই প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়ে। যখন বালাকোটের যে এয়ার সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে পুলওয়ামা ঘটনার পর, সেখানে যখন এয়ার সার্জিক্যাল স্ট্রাইক 2 করা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক 1-ও আপনারা প্রমাণ চেয়েছিলেন, সার্জিক্যাল স্ট্রাইক 2-তেও আপনারা প্রমাণ চেয়েছেন। কিন্তু যখন ভারতবর্ষের 26/11 ঘটনাটি ঘটে গেল মুম্বাইয়ে, তখন তো সরকারে ছিল কংগ্রেস, কিন্তু কোন রকম তো এরকম ধরনের কোন সার্জিক্যাল স্ট্রাইক তো হতে আমরা দেখলাম না। সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টা আমি আপনাকে বলি। সার্জিক্যাল স্ট্রাইক এখন মোদিজির আমলে যে সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল 1 এবং 2 যেভাবে প্রচার করেছে, কংগ্রেস পিরিয়ডে কিন্তু পাকিস্তানে কি ধরনের অপারেশন করেছে, কি ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করেছে, সেটাকে কিন্তু ওপেনলি আনেনি। কেন আনেনি? আমি এতক্ষণ চুপ ছিলাম, আমি এতক্ষণ আপনাকে বলতে দিয়েছি, এখন আমাকে বলতে দিন। কারণ কংগ্রেস মনে করে যে বিদেশি কোনো শক্তির বিরুদ্ধে যখন কোনো কিছু হবে, তখন সেটাকে আন্ডার কভার রাখাটাই শ্রেয়। কারণ আপনার আমাদের একটাই জিনিস আমরা বিশ্বাস করি, যে আমাদের যে সেনারা আছে তাদের শক্তি অপরিসীম, এবং তারা কিভাবে যুদ্ধ করে জয়ী হতে হয় সেটা ওনারা জানে। তা আমরা এই যে কমন পিপল যারা, তাদের কিন্তু এই বিভিন্ন বিষয়গুলি জানার কথা না। তাদের টেকনিক, তাদের কোন জায়গায় কখন কি করবে, কোন সময় করবে, এগুলি কিন্তু জানার কথা না। কিন্তু আমরা দেখলাম যে এই 5 বছরে আপনার কোন সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার আগেই কোন জায়গায় কখন কি হবে সেগুলি মিডিয়ায় চলে আসে, সেগুলি মিডিয়াতে চলে আসে, এবং বিজেপি নেতা মন্ত্রীরা এইগুলিকে ফলাও করে প্রচার করে, যেটা নাকি কংগ্রেস পিরিয়ডে কোনোদিন করেনি। আমরা কিন্তু এই যেদিন এয়ার সার্জিক্যাল স্ট্রাইক 2 হলো, সেদিন কিন্তু, তার আগে কিন্তু আমরা জানতাম না, কিন্তু আমরা পরে শুনতে পেয়েছি যে 14 পর 15 তারিখ থেকে 20 তারিখ 21 তারিখ পর্যন্ত টানা সেখানে নাকি প্রশিক্ষণ করা হয়েছে, ড্রোন দিয়ে সেই অঞ্চলগুলো পরিদর্শন করা হয়েছে। কিন্তু আমাদের কাছে কিন্তু এই ধরনের কথা, মানে কোনো রকমের নিউজ ছিল না, বা মিডিয়ার কাছে এই ধরনের কিছু আসেনি। দেখুন, মিডিয়া, আমি বলি এখন ব্যাপার হচ্ছে যে, শুনুন, মিডিয়া এই গত 4.5 বছরে বলতে বাধা নেই, আমি একটা মিডিয়াতে বসেই বলতে হচ্ছে, বাধ্য হচ্ছি, যে একটা অংশের মিডিয়ার উপর, মিডিয়ার কার্যকলাপে এবং তাদের যে প্রচার, সেই প্রচারে কিন্তু আজকে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নে এসে দাঁড়িয়েছে। কারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে মিডিয়া অনেক কিছুই মানে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে। প্রশ্ন তো আজকে মানুষ কংগ্রেসকে নিয়েও করছে। না, সেনাবাহিনীর কমান্ডাররা সেখানে গিয়ে বিরোধীদের, যারা পাকিস্তানের যারা শত্রুরা রয়েছে, যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, সেগুলোকে যখন ধ্বংস করছে, তখন আপনারা প্রশ্ন করছেন, মানুষ এটাকে প্রশ্ন করছে। আমরা প্রশ্ন করছি, শুনুন, কারণ যারা যেই দল, একটা রাজনৈতিক দল আপনার এই সার্জিক্যাল স্ট্রাইকের পর আর্মির পোশাক পরে আপনার ভোটের ময়দানে নামে, মনোজ তিওয়ারি আপনার খুব সম্ভবত দিল্লির প্রদেশ বিজেপির সভাপতি, ওনাকে দেখলাম, আমাদের প্রধানমন্ত্রীকে দেখলাম যে এই সার্জিক্যাল স্ট্রাইকের ব্যানার লাগানো, সে মানে জনসভাতে, সেই জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের যখন কোনো বিদেশি শক্তি ভারতবর্ষকে আক্রমণ করে, তখন কিন্তু ভারতবর্ষ এক, বিরোধীরা কিন্তু বারবার বলেছে যে আমরা সরকারের পাশে আছি। যে পাকিস্তানকে এই বিষয় নিয়ে শিক্ষা দেওয়ার জন্য এবং উগ্রপন্থী কার্যকলাপের জন্য যে কোনো সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন করি, এবং
সমস্ত বিরোধী দল কিন্তু তাই বলেছে, কংগ্রেস বলেছে, রাহুল গান্ধী নিজে বলেছে যে আমরা সরকারের পাশে আছি, সরকার যেই ধরনের সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ আমাদের কাছে সবার আগে দেশ, তারপর সব কিছু। সবার আগে দেশ। এই যে আপনার আমাদের প্রশ্নটা এই জায়গাটাই যে আজকে এই যে সিআরপিএফরা মারা গেল, এই সিআরপিএফরা মারা গেল, এই সিআরপিএফরার যে মারা যাওয়ার আগে কিন্তু আপনার হোম ডিপার্টমেন্ট কিন্তু জানিয়েছিল যে এই ধরনের একটা আক্রমণ হতে পারে, সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিআরপিএফরা বাই রোড যেতে পারছে না, কারণ সেখানে বরফ পড়াতে সেদিকে বাই রোড যেতে পারবে না, সেই কারণে বলেছিল ফ্লাইটে নেওয়ার জন্য তাদেরকে, সেই তাদেরকে ফ্লাইটও দেওয়া হয়নি। আচ্ছা, তারপর এই ঘটনা ঘটলো, ঘটনা ঘটার দিনও কিন্তু 3:30টায় ঘটনা ঘটলো, তারপর কিন্তু প্রধানমন্ত্রীকে দেখা গেছে একটা শুটিংয়ে, একটা ফিল্ম শুটিং করছিলেন উনি 6:30 অবধি। তারপর যখন এটা নিয়ে প্রশ্ন উঠলো তখন বললো যে আবহাওয়া খারাপ থাকার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছিল না। আবার আরেক দিক থেকে কথা বলছে যে না, ওইখান থেকেই প্রধানমন্ত্রী সমস্ত খবর নিচ্ছে। তাতে কোনটা সত্য সেটা বুঝতে হবে। আমাদের একজন পাইলট পাকিস্তানে আটক ছিল অভিনন্দন যখন দেশে ফেরার আগেই, এবং যতক্ষণ মানে এই যে যারা শহীদ হলো তাদের শোকটাও কিন্তু শেষ হয়নি। প্রধানমন্ত্রী কিন্তু আপনার মেরা বুথ সবচেয়ে মজবুত একটা প্রোগ্রাম করলো, প্রায় 15,000 মানে স্পটে এই প্রোগ্রামটা, ভিডিও কনফারেন্সে উনি এই প্রোগ্রামটা করেছে এবং ইলেকশনের ক্যাম্পেনিং করেছে। কাজেই দেশভক্তি বা সেনার প্রতি যে মায়া মমতা, সেটা কিন্তু কতটুকু কি সেটা পাবলিক বুঝে গেছে, জনগণ বুঝে গেছে। সেই কাজেই সবচেয়ে বড় আর আমরা সেনাদেরকে সবাই মাথার উপরে রাখি কেন, কারণ তারা দিন রাত জেগে আমাদেরকে পাহারা দেয়, দেশকে রক্ষা করে। আর যখন কোনো অন্য দেশ আমাদের উপর আক্রমণ করবে তখন আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। তখন আমাদের কে বিজেপি, কে সরকারে আছে, কে বিরোধী আসনে বসে আছে, সেটা কিন্তু আমাদের মূল না। আমাদের একটাই স্লোগান থাকে, আমরা ভারতবাসী। আমি এখন একটু কথা বলবো। উনি আমার বন্ধু, কংগ্রেসের বন্ধু বললেন, খুব সুন্দর পোশাকের কথাটা তুলে এনেছেন আর হোম মিনিস্টারের কথাটা তুলে এনেছেন। তো আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ওই বম্বে তাজমহল হোটেলে যখন আক্রমণটা হলো না, তারপরে হোম মিনিস্টার শিবরাজ সিং ছিলেন চৌহান, উনি বম্বে গেছেন এবং তখন টিভিতে কী ছিল জানেন, আমি তিনটে জায়গাতে উনি গেছেন, 3 জায়গাতে 3টা রকমের পোশাক পরে উনি গেছিলেন। দেখে মনে হচ্ছিল যে উনি ফ্যাশন প্যারেড অ্যাটেন্ড করতে এসেছেন এবং সবাই মিলে তখন ধিক্কার দিচ্ছিল। সেই ধিক্কারের ফলটা কি হলো, হোম মিনিস্টার কিন্তু চাকরিটা গেল। সঙ্গে সঙ্গে উচিত ছিল হোম সেক্রেটারির চাকরিটাকেও মানে করে দেয়া, কিন্তু ওইটা এখনও আমার মনে আছে। এবং তখন নানা রকম তথ্য বেরিয়ে আসছিল যে শিবরাজ সিং চৌহান উনি পরে হয়েছিলেন, এই কি বলে গভর্নর হয়েছিলেন পাঞ্জাবের। উনি 3টে জায়গাতে কোন জায়গাতে ঘটনা হচ্ছে সেটা দেখতে উনি যাচ্ছেন, প্রতিবার নতুন নতুন ড্রেস পরে। তো উনি ওটাই তখন বলছিল যে উনি কি ভারতের হোম মিনিস্টার, উনি কি এখানে এই ঘটনাটা দেখতে আসছেন নাকি উনি ফ্যাশন প্যারেড অ্যাটেন্ড করতে আসছেন। তো এই হচ্ছে কংগ্রেসের কথা। কংগ্রেসের কথা বলবে, ওরা বিরোধী দলে আছে, নিশ্চয়ই ওরা যেগুলো পয়েন্ট আছে বলার আছে, না ভালো। এখন তো হচ্ছে যে ভারতবর্ষে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই সরকারের বিপক্ষে কোনো কথা বললেই বলবে দেশদ্রোহী, কিন্তু এই সঙ্গে আবার সরকারের বিপক্ষে কোনো প্রশ্ন তুললেই বলবে যে দেশদ্রোহী। কিন্তু আবার এই কথা সাথে করে বলছে প্রশ্ন তোলাটাও বিপদ। মিডিয়া সব জানে, আর মিডিয়া সব জানে, মিডিয়ার কাছে সব খবর চলে আসছে। আমার প্রশ্নটা তো সেই জায়গায় ছিল যে আমরা কিন্তু আগে জানতে পারিনি জিনিসটা যে সার্জিক্যাল স্ট্রাইক 2 হবে। যদি তথ্য থাকতো আমরা আগে দেখাতাম, কিন্তু আমাদের কাছে এই ধরনের তথ্য ছিল না। যেই মাত্র ঘটনাটা হয়েছে তখন আমরা জানতে পারলাম যে এই ধরনের ঘটনা হয়েছে। ঘটনা 14 তারিখ। আমি সার্জিক্যাল স্ট্রাইক 2 কথা বলছি না, সার্জিক্যাল স্ট্রাইকের 2 কথাই বলছি আমি। ঘটনা 14 তারিখের পরে কিন্তু বেশ কিছুটা সময়
না ওরা চুপ করে বসে ছিল না তো, না, না। ওরা কি করবে না কি করবে করবে চিন্তা না ভাবনায় করবে চলছে। তার মধ্যে থেকে কিন্তু বিভিন্ন খবর বেরিয়ে এসেছিল, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। আমাদের কাছে হ্যাঁ, ন্যাশনাল টিভি না আমরা কিন্তু দেখেছি। মোটামুটি একটা বুঝতে আর পারতাম। সোশ্যাল মিডিয়া তো অনেক কিছু দেখিয়েছে, সোশ্যাল মিডিয়া তো অনেক কিছু দেখিয়েছে, সেটা মানে আমি বলছি না, আমি ন্যাশনাল মিডিয়াগুলিতেই অনেক কিছু দেখেছি। যাই হোক, সেটা আপনি দেখেননি বা আপনার কাছে জানা ছিল না, আপনাদের এসে ছিল না, কিন্তু আমরা দেখেছি। তা সবচেয়ে বড় আর এই 4.5 বছরে মানুষ মানে অস্থির হয়ে গেছে বিভিন্ন ধরনের কার্যকলাপে। দেখুন, একদিকে রোজগার নেই, আরেকদিকে এই যে নোটবন্দির মতো একটা সিদ্ধান্ত নিল, এই নোটবন্দি এই 4 মাসে 15 লক্ষ লোকের চাকরি চলে গেল, 15 লক্ষ লোকের চাকরি চলে গেল এই নোটবন্দির কারণে। হ্যাঁ, লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হলো। সমস্ত পৃথিবীর মানুষ এখন বোঝে ইন্ডিয়ার, এটাকে বলে ইন্ডিয়ার সফট পাওয়ার, ইন্ডিয়া সফট পাওয়ার এন্ড সফট স্কিল। একটা ধীরে ধীরে জিনিস ছড়িয়ে পড়ে যে একটা কোনো, আপনি দেখুন কোনো বিদেশি শক্তি, আমরা যে কাণ্ডগুলো করেছি, যাই আমরা করেছি, সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2, যাই করেছি, বা সেদিন এই যে OIC, ইসলামিক কোঅপারেশন, যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আবুধাবিতে প্রোগ্রামটা ছিল, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সুষমা স্বরাজজি গেছিলেন ওখানটায়, ওনাকে গেস্ট অফ অনার করা হয়েছিল। আজকে 50 বছরের পুরনো একটা অর্গানাইজেশন কোনোদিন ভারতকে কোনোদিন কিন্তু ভারতে কিন্তু 18 কোটি, মানে ইন্দোনেশিয়ার পরেই কিন্তু আমাদের দেশে ইসলাম পপুলেশন, নেক্সট টু ইন্দোনেশিয়া, পৃথিবীতে সেকেন্ড। কিন্তু অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যে ওদের যে ফোরামটা, এটা জাস্ট নেক্সট টু ইউনাইটেড নেশনস ইন টার্মস অফ ফান্ড অ্যান্ড পপুলেশন। ওরা ভারতকে নেমন্তন্ন করেছে এবং কি দরজা দিয়েছে, স্ট্যাটাসটা কি দিল, গেস্ট অফ অনার। তো এইগুলো যে আপনার উন্নতিরই তো এগুলো সব পালক, একটির পরে একটি আমাদের বিজেপি সরকার যা করে করে চলেছে, তাই বলে করে আসছে। আমি একটু আলোচনায় ফিরি যে এই আজকের যে বিষয়টা ছিল, ইস্যু কি হতে পারে, আমি যদি একটু মানে স্পষ্ট জানতে চাই যে বিজেপির কি ইস্যু। আমার ইস্যু, আমরা প্রথম থেকে আমি পুরো আমার যে আজকে আপনার সঙ্গে যে কথা বলাটা হলো, সবটাই উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট, যেটা আমাদের প্রাইম মিনিস্টার সব জায়গাতে বলছেন। আমরা দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে যা করতে হবে, সমাজের সর্বস্তরে আমরা পৌঁছে যাব, সবকা সাথ সবকা বিকাশ। এই যে ঠিক আছে, ওটা মানুষ জনগণ দেবে, আমরা তো সেটাই প্রমাণ দিয়ে দেবে জানাবো। এবং কংগ্রেস বলবে, কংগ্রেস তো বলা, এই জন্যই তো কংগ্রেস বিরোধী। তো গণতন্ত্রের সবচেয়ে বড় পাওয়ারটা কি জানেন তো, চেঞ্জ অফ পাওয়ার উইদাউট ব্লাডশেড, রক্তপাতহীন চেঞ্জ অফ পাওয়ার। তো এই গণতন্ত্রে ওনাদের কথা ওনারা বলবেন, মানুষ এগুলো শুনবে, শুনে মানুষ নিশ্চয়ই ঠিক করবে। ওদের বললাম তো আমি প্রথমেই, মানুষের উইজডম আছে, যেটা ওনার বিচার বিবেচনা করে যেটা মনে করবেন ভালো, যেদিকে দেখবেন যে না, যার সঙ্গে থাকলে পরে আমার উন্নতি হবে, তার সাথেই থাকবেন। তো আমার মনে হয় আমাদের যে প্ল্যান আছে, আমাদের যে কথা আছে, যে আমরা দেশটাকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে চাইব। এবং আমি দুবার, আজকে এখন 3 নম্বর বার আমি আবার বলছি কথাটি, যে ভারত আবার জগৎ উন্নয়নটা কি ফ্লেক্সের মাধ্যমে, উন্নয়নটা কিন্তু ফ্লেক্সের মাধ্যমে, কারণ যে হারে প্রচার হয় সেটা মানে এই গভর্নমেন্ট এবং বিজেপি দল তাদের প্রচারটাই মুখ্য। বেটি বাঁচাও বেটি পড়াও যে আপনার স্কিমটা, সেটা তো দেখা গেছে যে প্রধানমন্ত্রী 56% যে টাকা আপনার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যে ফান্ড, তার 56% শুধুমাত্র খরচ হয়েছে আপনার এডে। কাজে এই গভর্নমেন্ট আপনার প্রচার এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের, যেখানে যে ধরনের বলা দরকার সেই ধরনের কথা বলে, হ্যাঁ, মিথ্যা একটা প্রচার আছে, সেগুলি মানুষ কিন্তু ঠিক বুঝে। কারণ এখন মানুষ কিন্তু সবাই রিচেক করে, আপনি কি বললেন আমি কি বলে গেলাম সেটার উপর নির্ভর করে না, রিচেক করে, কিন্তু সঙ্গে সঙ্গে নেটে রিচেক করে নেয়, কারণ সবার হাতে স্মার্টফোন। যেহেতু সবার হাতে স্মার্টফোন, সবাই কিন্তু রিচেক করে যে প্রধানমন্ত্রী বলছেন, এটা তো ডেভেলপমেন্টেরই একটা না, ডেভেলপমেন্ট স্মার্টফোনটা সেটা কি, এটা কি বিজেপি সরকারের ডেভেলপমেন্ট, এটা কি বিজেপি সরকারের ডেভেলপমেন্ট? এটা মনে করে দিলাম, এগুলি তো রাজীব গান্ধী নিয়ে এসছে না, রাজীব গান্ধী আমল থেকে চলছে, প্রত্যেক জিনিসেরই আপগ্রেডেশন আছে, সেটা তো হবেই। দিন যত বিভিন্ন ধরনের টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে, সেটা আপগ্রেডেশন হবেই। কাজেই এই একদিকে যেমন এটা মানে সুবিধা, আরেকদিকে অসুবিধা। কারণ বিশেষ করে অসুবিধাটা বিজেপি দলের যে প্রচার, বিজেপি দলের যে প্রচারটা, সেই প্রচারটা কিন্তু মানুষ রিচেক করছে,
রিচেক করে কিন্তু আসল তথ্যটা নিয়ে নিচ্ছে। আর সবচেয়ে বড় আর রোজগারের ক্ষেত্রে বেকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিন্তু তারা নিজেরাই ভুক্তভোগী যে আজকে তাদের কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের রোজগারের কোনো রাস্তা নেই। আমি প্রসেনজিৎ বাবুর কাছে আসবো। তপন বাবুরা যে কথাগুলো যে ইস্যুগুলোকে তুলে ধরলেন, এই ইস্যুগুলোকে ধরে কিন্তু গত যে 5টি রাজ্যে নির্বাচন গেল সেখানে কিন্তু কংগ্রেসের একটা বিরাট সাফল্য এসছে। সেটার প্রভাব কি লোকসভায় না, পড়বে না? আমার মনে হয় না, আমার মনে হয় না। কেন দেখুন, আপনার কি আপনি যে কথাটা বললেন 5টা রাজ্যে মধ্যপ্রদেশ লোকাল ইস্যুগুলোতে নিয়ে সবচেয়ে বেশি কৃষক না, লোকাল ইস্যু আমার মনে হয় এগুলো কোনো ইস্যু নয়। মানে যেটা মধ্যপ্রদেশে হয়েছে বা রাজস্থানে হয়েছে তাই জন্য পুরো ভারতে তাই হবে এরকম কথা নয়। মানুষ সরকার চাইবে একটা মজবুত সরকার, যেটা সত্যিকারের শক্ত সামর্থ্য হয়ে চলে। এবং এই ওরা যেটা গঠবন্ধনের কথা বলছে, কোয়ালিশনের কথা বলছে, আমার মনে হয় না মানুষের মানে ভারতবর্ষের মানুষ আর চাইবে, কারণ ওরা অলরেডি 5 বছর দেখে ফেলেছে যে একটা স্ট্রং গভর্নমেন্ট সেন্টারে থাকলে কি হয়। তো আমার মনে হয় সেটাই মেইন কথা। ওনারা ওনাদের কথা, মহাগঠবন্ধন কি, ওনারা এনডিএ ইউপিএ, বিজেপি কি একা লড়ছে নাকি? বিজেপির সঙ্গে নেই, নীতিশ কুমার আছে, শিবসেনা আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট দলগুলি আছে। তাহলে বিজেপি আর কংগ্রেস যখন কোনো অন্য দলকে নেবে যে কে প্রধানমন্ত্রী হবে, কে আপনারা একবার ভাববেন মজবুত হবে কিনা, এই সরকারের স্থায়িত্ব থাকবে কিনা। আর বিজেপি যখন বিভিন্ন দলের সঙ্গে অ্যালায়েন্স করে আসে তখন সে কথাটা আসে। কারণ নরেন্দ্র মোদী একজন সিলেক্ট করা যে উনি প্রধানমন্ত্রী হবে, আর কংগ্রেস কিন্তু সেটা বলে না, বা ইউপিএ কিন্তু বলে না কে প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী যারা এমপি হয়ে আসবে তারা ঠিক করবে কে প্রধানমন্ত্রী। এটা তো যার যার দলের কথা, প্রধানমন্ত্রী ঠিক করবে এমপিরা, ঠিক আছে। কাজে আর এনডিএতে বর্তমানে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মজবুত সরকারের কথা আমি যেটা বলছিলেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 2009-এ আমরা সেদিন, হ্যাঁ 2009-এ আমাদের ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছিল যে আমাদের 1,30,000 এই আপনার বুলেট প্রুফ জ্যাকেট চাই। সেটা 2009 থেকে ধরে 14 অবধি কিন্তু কেনা হয়নি। 2014-তে গিয়ে যখন এনডিএ গভর্নমেন্ট পাওয়ারে এলো তখন 2,70,000 ভেস্ট এই আপনার বুলেট প্রুফ ভেস্ট কেনা হয়েছিল। আমি জাস্ট এই তথ্যটা আপনাকে দিলাম, এবং এটাই আপনাকে আপনি যখন ট্রান্সফার করবেন চিন্তা করবেন ডিফেন্সের ম্যাটার তুলে লাভ নেই। না না এক সেকেন্ড আমার একটা প্রশ্ন, না না প্রসেনজিৎ বাবুর কথাই একটাই বলবো, ডিফেন্সের প্রসঙ্গে আসতে চাই না। যদি ডিফেন্সের প্রসঙ্গে আসে সবার আগে আসবে কিন্তু রাফাল, এই তো সবার আগে রাফাল আসবে। কাজেই ডিফেন্সের প্রশ্নটা এখানে না তুলেই ভালো। রাফাল মানে রাহুল ফেল না, কে বললো রাহুল ফেল? কে বললো? তথ্য বলবে রাহুল ফেল, কারণ রাহুলকে তো পাপ্পু বলতো, মোদিজি ওরা তো পাপ্পু বলতো। আজকে পাপ্পুর চিন্তায় কেন ঘুম নেই? আজকে কেন পাপ্পুর চিন্তায়, সে যদি পাপ্পুই হয়ে থাকে তাহলে তো এটা কেয়ার করার কথা না। কারণ প্রতিটা তথ্য কিন্তু রাফালের প্রতিটা তথ্য কিন্তু মোদিজির এই বিজেপি সরকারের বিরুদ্ধে যাচ্ছে, প্রতিটা তথ্য। কাজে এই তথ্যগুলি কিন্তু রাহুলজি বলেছে কিন্তু যে আগে কোনো না কোনো দিন এই রাফেল নিয়ে কিন্তু জেপিসি হবে এবং জেপিসি হয়েই তার তদন্ত ছাড়া কোনো পারচেজ কংগ্রেসের আমলে হয় না। এগুলো একদম রেকর্ডেড। শেষ পর্যায়ে চলে এসেছি। এই লোকসভা নির্বাচনের ইস্যু নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক থাকবে। কংগ্রেস বলছে রাফাল নিয়ে মোদী সরকারকে অনেক কিছু সম্মুখীন হতে হবে। কাকে দিয়েছে রাফালের চুক্তি? কাকে দিয়েছে? কংগ্রেস বলছে বিজেপি বলছে যে একেবারে আমরা অনুষ্ঠান তপনবাবু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। বিজেপি বলছে কংগ্রেস যতই বলুক কৃষকের কথা, যতই বলুক রোজগারের কথা, যতই বলুক প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে অর্থাৎ পাকিস্তান থেকে, আমরা যদি বিদেশি শক্তিগুলোকে বলি সেখান থেকে যে আক্রমণ হানা হচ্ছে সেখান থেকে বিজেপি রক্ষা করবে এবং সেখানে ডিফেন্সকে আরো শক্ত করা হবে। কিন্তু কংগ্রেস বলছে সেগুলো দিয়ে হবে না, সেখানে কৃষক ভাবতে হবে, রোজগার ভাবতে হবে। বিজেপি বলছে উন্নয়ন নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মূল ইস্যু এখন সেটা হচ্ছে গিয়ে যে এই ইস্যুগুলোকে সামনে রেখে লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়, সেটা কি সেই 5টি রাজ্যের নির্বাচনের ফলাফলের মতোই হবে, নাকি আরেকটু ভিন্ন হবে, নাকি প্রত্যাবর্তন মোদি হাওয়ার ঝড়ে সমস্ত বিরোধী উড়ে যাবে, নাকি বিরোধী জোট যেটা রয়েছে সেখানে বিরোধী জোট নাকি আবার ফিরে আসবে, সেটাই এখন দেখার। আজকের মতো তর্ক যুক্তি গপ্প এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন, শুভরাত্রি।